আমন্ত্রণ যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথা। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। 13ই ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণা হলে বিএনপির বিপুল জয় দেখে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে দেশ বিদেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা স্বস্তির শ্বাস ফেলেছিলেন এই ভেবে যে 18 মাসের ইউনূস শাসনের চরম বিভীষিকা থেকে দেশ এবার মুক্ত হবে। বাংলাদেশের বন্ধু পরিচিতদের সঙ্গে কথা বলেও আমি ব্যক্তিগতভাবে বুঝেছিলাম বিএনপির সরকারকে তারা স্বাগত জানিয়েছিলেন। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার সঙ্গে সঙ্গে ইউনূস আমলের দমবন্ধ পরিবেশটা যেন হঠাৎই এক লহমায় অনেকটা কেটে গিয়েছিল। তারেক রহমান সরকার ক্ষমতায় বসেছিল 17ই ফেব্রুয়ারি, আর আজ 17ই মার্চ, ঠিক এক মাস। একটা মাস একটা সরকারকে নম্বর দেওয়ার জন্য আদৌ যথেষ্ট সময় নয়। বিশেষ করে যে মাৎস্য ন্যায় শাসন দেশে তৈরি করেছিল ইউনূসের 18 মাস, তা থেকে দেশকে টেনে তুলতে আরো অনেক সময় দরকার। এ কথা যেমন সত্যি, তেমন এটাও বলতে হয় মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। যে আশা ও প্রত্যাশা জাগিয়ে মানুষ এনেছিল তারেক রহমানের সরকারকে, সেই প্রত্যাশার আকাশে কি সূর্য ওঠার লক্ষণ দেখা যাচ্ছে, নাকি ঈশান কোণে মেঘ জমতে শুরু করেছে, যে মেঘ সরে না গেলে নতুন করে কালবৈশাখী এসে লন্ডভন্ড বাঁধিয়ে দেবে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যা হয়তো মূলধারার মিডিয়ায় আদৌ আসছে না। আলোচনা করব কড়া সমালোচকের দৃষ্টিকোণ থেকে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে যার অনেক প্রত্যাশা আছে তারেক রহমান সরকারের কাছে। শুরুটা করি রাজশাহী রেঞ্জের ডিআইজির সেই বিতর্কিত চিঠি নিয়ে, জেল গেটে পুনরায় গ্রেপ্তারের সংস্কৃতি নিয়ে, মিথ্যে মামলায় রাজনৈতিক নেতাদের জেলবন্দি রাখার ধারাবাহিকতা যা চলছে সেটা নিয়ে, এবং যে ইনক্লুসিভ রাজনীতি দেশে ফিরে আসবে বলে প্রত্যাশা জেগেছিল মানুষের, সেই প্রত্যাশার সংকেত আদৌ দেখা যাচ্ছে কিনা আজকের দিনে এসে সেই বিষয়টি নিয়ে। আইনের শাসন যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের মেরুদণ্ড, কিন্তু বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তাকে কি আইনের শাসন বলা চলে? হ্যাঁ, ইউনূস সরকারের যে সময় যে প্রতিহিংসার যা দেখেছিলাম তার থেকে নিশ্চয়ই ভালো, কিন্তু তাহলেও ইউনূসের সরকারের সময় যে প্রতিহিংসার রাজনীতির বীজ বপন করা হয়েছিল, তারেক রহমান সরকার কি কম হলেও সেটাই লালন করছে না? গত 24শে ফেব্রুয়ারি 2026 রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি লিখিত নির্দেশ জারি করেন। নির্দেশটি ছিল শিউরে ওঠার মতো। সেখানে স্পষ্ট বলা হয়েছে, আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠনের কেউ যদি জামিন পায় তবে তাকে জেল গেট থেকেই অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখাতে হবে, অর্থাৎ আদালত তাকে মুক্তি দিলেও পুলিশ তাকে ছাড়বে না। এ কথা বলার জন্য তারেক রহমান সরকার কি ওই ডিআইজির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তাকে সতর্ক করেছে? যে লিখিত নির্দেশ তিনি দিয়েছিলেন তা কি প্রত্যাহার করেছে সরকার? না, বরং এই খবর পাওয়া যাচ্ছে ডিআইজি শাহজাহান যেভাবে জেল গেট থেকে নতুন করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ শুধু রাজশাহী রেঞ্জে নয়, পুরো দেশে পালন করা হচ্ছে। জামিনে মুক্তি মিললে নতুন কেস ধরো, নতুন কেস দিয়ে দাও, ধরো, কিংবা পুরনো কেস না থাকলে নতুন কেস দাও। তারেক রহমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বলতেই পারেন যে আমরা বিচার বিভাগকে সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছি, এটা তার প্রমাণ, নইলে জামিন পেত না। তবে তাদেরকে এই প্রশ্নটাও পাল্টা করা যায় যে এভাবে নতুন করে গ্রেপ্তার করার ফলে বিচার বিভাগকে কি আরো বেশি করে অপমান করা হলো না? মুক্তি আটকে দেয়া যদি রাষ্ট্রের নীতি হয়, তাহলে বিচারের প্রহসনের কি প্রয়োজন ছিল?
সাবেক মন্ত্রী দীপু মনি কিংবা আনিসুল হকদের দিকে তাকান, একের পর এক মিথ্যা খুনের মামলায় তাদের জড়িয়ে রাখা হচ্ছে। কোনো একটিতে জামিন পেলেও আরেকটি নতুন মামলা তৈরি থাকছে। এটি কি প্রতিহিংসা নয়? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ন্যায় নীতি নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু এই পুলিশি অতি উৎসাহ দমনে তিনি কেন নীরব? উত্তরটা পরিষ্কার, চেহারা পাল্টেছে ঠিকই, কিন্তু সিস্টেমটা রয়ে গেছে সেই আগের মতোই। বইয়ের পাতাগুলো এক, পাল্টেছে শুধু মলাট। বাংলাদেশে এখন এক অদ্ভুত রহস্য চলছে। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী কোথায়? গত কয়েক মাস ধরে তাকে কোথাও দেখা যাচ্ছে না। সরকারের কি দায়িত্ব থাকে না তাকে খুঁজে দেখা? ইউনূস সরকার বলেছিল তিনি ঢাকায় আছেন এবং নাকি নজরবন্দি আছেন। কোথায় আছেন নজরবন্দি? কি সেই ঠিকানা? খুঁজে পাওয়া কি খুব মুশকিল? জবাব নেই। খুব কি অস্বাভাবিক হবে যদি এই অভিযোগ ওঠে যে শিরিন শারমিনকে গুম করে রাখা হয়েছে নতুন কোনো আয়না ঘরে? তারেক রহমান সরকার বা তার স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রশ্নের জবাব দিতে বাধ্য। একজন প্রাক্তন সংসদ স্পিকার যদি এভাবে গুমের শিকার হন, সে তো শেখ হাসিনার আমলের তথাকথিত গুম রাজত্বের চেয়েও ভয়ঙ্কর, তাই নয় কি? ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে, তার বিরুদ্ধেও হত্যা ইত্যাদি দীর্ঘ অভিযোগ। একটি দেশের সংসদীয় গণতন্ত্রের প্রধান দুই ব্যক্তি হোক না তারা একদা, কিন্তু তারা যখন এভাবে নিখোঁজ বা বন্দী থাকেন এবং সরকার যখন তা নিয়ে কোনো তথ্য দেয় না, দেওয়ার চেষ্টা করে না, তখন বুঝতে হবে গণতন্ত্রের স্বাস্থ্য একটুও ভালো নেই। আওয়ামী লীগ সরকারের সময় গুমের সংস্কৃতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন, আজ তারাই কেন একই পথ অনুসরণ করছেন? তারেক রহমান কি তবে আগের সরকারের সব খারাপ চর্চাই নিজের করে নিলেন? এ প্রশ্ন উঠবেই। গতকাল অর্থাৎ 16ই মার্চ 2026 হিউম্যান রাইটস ওয়াচ এক কড়া বিবৃতিতে বলেছে গতকালকে যে তারেক রহমান সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত মব ভায়োলেন্স বন্ধ করা, কিন্তু সেটি তারা করছে না, এখনো মব ভায়োলেন্স চলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় এজেন্ট বা দেশ বিরোধী তকমা দিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা মিডিয়া হাউসের ওপর হামলা উস্কে দেয়া হচ্ছে এখনো। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো প্রশাসনের ভূমিকা। পরিসংখ্যান বলছে এসব মব লিঞ্চিং এর ঘটনায় যেখানে 9,000-এরও বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে, সেখানে গ্রেপ্তারের হার কত জানেন? 1%। অর্থাৎ আপনি যদি ভিড়ের মধ্যে মিশে কাউকে পিটিয়ে মেরে ফেলেন, তবে আপনার শাস্তি হওয়ার সম্ভাবনা 0। এই 1%-এর মধ্যে শাস্তি হবে না কারোর। একে কি আমরা আইনের শাসন বলবো? পুলিশের ডিআইজি যখন জামিন প্রাপ্তদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ দেন, তখন সেই একই পুলিশ কেন খুনি মবদের সামনে নীরব দর্শকের ভূমিকা পালন করে? কেন করে? এই দ্বিচারিতাই প্রমাণ করে যে রাষ্ট্র আসলে অপরাধীকে নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনেই বেশি আগ্রহী। এবার আসি সবচেয়ে বড় এবং স্পর্শকাতর বিষয়, ভারত ফ্যাক্টর। কূটনৈতিক মহলে জোরালো গুঞ্জন আছে তারেক রহমান ও বিএনপিকে ক্ষমতায় আনার পেছনে দিল্লির একটা ভূমিকা, প্রচ্ছন্ন এবং গোপন ভূমিকা ছিল। কেন? কারণ ভারত চেয়েছিল বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান রুখতে এবং একটি ইনক্লুসিভ বা সর্বজনীন রাজনীতি ফেরাতে। তারা চেয়েছিল আওয়ামী লীগের উপর থেকে অলিখিত নিষেধাজ্ঞা উঠে যাক এবং তারা যেন মূলধারার রাজনীতিতে ফেরে। কিন্তু ফল কি হলো? বিএনপি সরকার ক্ষমতায় এসে ভারতের সেই প্রত্যাশা পূরণে চরম উদাসীনতা দেখাচ্ছে। দিল্লির সাউথ ব্লকের অলিন্দে কান পাতলে এখন দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কেন দীর্ঘশ্বাস? কারণ তারেক রহমানের প্রত্যাবর্তন এবং বিএনপি সরকারের ক্ষমতায় আসার পেছনে ভারতের যে ক্যালকুলেটেড রিস্ক বা সুচিন্তিত ঝুঁকি ছিল, তা এখন বেশ খানিকটা ব্যাকফায়ার করছে। ভারত আগে তার সব ডিম রেখেছিল আওয়ামী লীগের ঝুড়িতে, কারণ 2004 সালে সেই 10 ট্রাক মামলার ঘটনা শুধু নয়, আরো অনেক ব্যাপার আছে।
ভারত তাই আওয়ামী লীগকেই বিশ্বাস রেখে পর ও ইউনূস সরকারের চরম ভারত বিরোধী অবস্থানের প্রেক্ষিতে ভারত বিএনপির সঙ্গে গোপন সমঝোতায় আসে। এই সমঝোতার কাঠামোই ছিল তিনটি শর্ত: তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনে বিএনপির বিজয়ে সাহায্যের বিনিময়ে ভারত তিনটি বিষয়ে গ্যারান্টি চেয়েছিল। এটাই বলা যায় ইনসাইড স্টোরি। এই ইনসাইড স্টোরি একে কি কি ছিল? যেমন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। তারপর সংখ্যালঘু এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কোনো প্রতিহিংসামূলক হামলা করা হবে না এবং সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তি যেমন জামায়াত এবং তাদের দোসরদের অংশগ্রহণ থাকবে না। কিন্তু আজ 2026-এর মার্চে দাঁড়িয়ে আমরা কি দেখছি? জামাত এবং এনসিপির মতো শক্তিরা মন্ত্রিসভায় ঢোকার জন্য লাইন দিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আর আইনের শাসন তা তো রাজশাহী ডিআইজির চিঠিতে স্পষ্ট, যেখানে জামিন পেলেও মুক্তি নেই। এবার আসি ইনসাইড স্টোরি 2-এ, হাসিনার প্রত্যর্পণ এবং ভারতের মরণ ফাঁদ। দিল্লির জন্য সব থেকে বড় মাথা ব্যথা এখন শেখ হাসিনা। তারেক রহমান সরকার আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়েছে। সেখানে এটা খুব বেশি প্রচার হয়নি, কিন্তু চেয়েছে। ভারত এখানে এক অদ্ভুত ফাঁদে পড়েছে। যদি হাসিনাকে ফেরত দেয় তবে ভারত তার দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রকে ত্যাগ করার তকমা পাবে, যা নেপাল বা ভুটানের মতো প্রতিবেশীদের কাছে ভুল বার্তা পাঠাবে। আর যদি ভারত ফেরত না দেয় তবে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের ঠিক পরেই শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে অত্যন্ত কঠোর এবং আনুষ্ঠানিক অবস্থান গ্রহণ করেছে। এই খবরটা কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় খুব একটা জায়গা পায়নি, আদৌ জায়গা পায়নি এমনও বলা যায়। 2026 সালের ফেব্রুয়ারির 3য় সপ্তাহে এসে দায়িত্ব নেয়ার পর তারেক রহমান সরকার ভারতের কাছে একটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী ডিপ্লোম্যাটিক নোট বা নোট ভার্বাল পাঠিয়েছে। শুনে নিন। এটাকে বলা যায় নতুন সরকারের ভারতকে ফার্স্ট ডিপ্লোম্যাটিক স্ট্রাইক। CNN, নিউজ 18, ওয়েন এরা রিপোর্ট করেছে যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তার প্রথম বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠির বিষয়বস্তু আইনি ভিত্তি হলো এই চিঠিতে কেবল অনুরোধ নয়, বরং কিছু সুনির্দিষ্ট আইনি নথি সংযুক্ত করা হয়েছে। আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ড এবং গ্রেপ্তারি পরোয়ানার বিস্তারিত অনুলিপি দেয়া হয়েছে এই চিঠির সাথে। এছাড়া 2013 সালের প্রত্যর্পণ চুক্তি, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি, সে তার ধারাগুলো উল্লেখ করে বলা হয়েছে যে দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়াটা ভারতের বাধ্যতামূলক দায়িত্ব। এছাড়া একটা প্রতীকে আলটিমেটাম পর্যন্ত দেয়া হয়েছে চিঠিতে ইঙ্গিত দেয়া হয়েছে যে এই বিষয়টি ঝুলে থাকলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু যেমন ট্রানজিট বা কানেক্টিভিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি মনে রাখা জরুরি যে এটাই প্রথম চিঠি নয়। এর আগে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারও 3টি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিল। নভেম্বর 2025-এ আইসিটি রায় বার হওয়ার পরপরই তৃতীয় চিঠিটি পাঠানো হয়। ডিসেম্বর 2025-এ তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পুনরায় ভারতের কাছে শক্ত বার্তা পাঠান। আর মার্চ 2026-এ এসে তারেক রহমান সরকার পূর্ববর্তী সমস্ত অনুরোধকে একত্রিত করে একটি ফাইনাল ডিমান্ড হিসেবে এই নতুন নোটটি পাঠিয়েছে। ভারত এই নতুন নোটটি পাওয়ার পর অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে অনুরোধটি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ আইন,
যেটা এক্সট্রাডিশন অ্যাক্ট 1962 এবং আদালতের এখতিয়ার অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। রাজনৈতিক সুরক্ষা, ভারতের কিছু বিশেষজ্ঞ মনে করছেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যদি ফেয়ার ট্রায়াল না হয় বা সুষ্ঠু বিচার না হয়, তবে ভারত রাজনৈতিক অপরাধ বা পলিটিক্যাল অফেন্স ক্যাটেগরিতে ফেলে দিয়ে তার এই প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার আইনি সুযোগ নেবে। তারেক রহমানের পাঠানো এই চিঠিটি আগের চেয়ে আলাদা হওয়ার কারণ হলো এর রাজনৈতিক ওজন। জনগণতান্ত্রিক একটা ম্যান্ডেট আছে এই সরকারের সঙ্গে। ইউনূস সরকার ছিল অবৈধ, অনির্বাচিত, অন্তর্বর্তী, কিন্তু তারেক রহমান একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এই দাবি তুলেছেন। ফলে একে উপেক্ষা করা দিল্লির জন্য কূটনৈতিকভাবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এবার আসি ইনসাইড স্টোরি 3। ভিসা যখন কূটনৈতিক অস্ত্র, আপনারা কি খেয়াল করেছেন গত কয়েক মাসে ভারতীয় হাই কমিশন থেকে ভিসা দেওয়ার গতি কতটা কমিয়ে দেওয়া হয়েছে? সেই গতি কিন্তু এখনো সেইভাবে ফিরে আসেনি। এটা কেবল টেকনিক্যাল সমস্যা নয়, এটা দিল্লির একটি কৌশলগত বার্তা। ভারত বোঝাতে চাইছে যদি বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি না ফেরে, মব লিঞ্চিং বন্ধ না হয় এবং আইনের শাসন যদি না ফেরে, তবে ভারতের বাজারের দরজা, যাতায়াতের পথ শেখ হাসিনার আমলের মতো আর সহজ হবে না। ভারত কি তবে প্রতারিত হলো বিএনপি সরকারের কাছে? দিল্লির এক সিনিয়র আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা স্থিতিশীলতা চেয়েছিলাম, কিন্তু যা পেয়েছি তা হলো এক অস্থির ও প্রতিহিংসা পরায়ণ প্রশাসনিক ব্যবস্থা। দিল্লি ভেবেছিল তারেক রহমান একজন পরিণত রাষ্ট্রনায়ক হিসেবে ফিরবেন, কিন্তু প্রশাসনের চেহারা বলছে তারা কেবল আওয়ামী লীগের অত্যাচারী মডেলটিকে এবং মোহাম্মদ ইউনূসের প্রতিহিংসার রাজনীতির কপি পেস্ট করেছে। সাউথ ব্লক এখন অপেক্ষা করো এবং দেখো নীতিতে থাকলেও নেপথ্যে তারা বাংলাদেশের বিকল্প ব্যবস্থার জন্য যোগাযোগ শুরু করেছে। কি সেই বিকল্প ব্যবস্থা এখনই বলছি না, সময়ে বলবো। এবং মব লিঞ্চিং, জেল গেটে গ্রেপ্তার, জামাত এনসিপির সঙ্গে গোপন বোঝাপড়া, এই সব কিছু প্রমাণ করছে যে বাংলাদেশে কেবল শাসকের পোশাক বদলেছে, আত্মার কোনো পরিবর্তন হয়নি। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।